ওকে, সবাই একটু বইটা বের করে ফেলি আমরা, হ্যাঁ। শুরু করবেন নাকি? মোবাইল আমার মোবাইলে যে শুনবে না এটা দেয় 100 ভিডিও করবো, 100 ভিডিও মানুষ তাকে ইন্দা দেখতে দেখবেন একটা ভিডিও ভাইরাল হয়ে গেল। ওই যে নীরব একটা ভিডিও ভাইরাল, সাধারণ একটা ধ্যান দিচ্ছে, একটা ভিডিও ভাইরাল হয়েছে 1 মিলিয়নের উপর follow, মানে ইয়া হয়েছে, মানে views, 15 না 20 কে। সবাই চ্যাপ্টার 2টা একটু বের করে ফেলো, সায়েন্স বই, হ্যাঁ। চ্যাপ্টার 2টা বের করে ফেলো। চ্যাপ্টার সায়েন্স বইয়ের লিভিং ওয়ার্ল্ড। আচ্ছা, একটা মিনিট দাঁড়া, আমার একটা ফোন আসছে, হ্যাঁ, আমি একটু একটা মিনিট আমার ফোন ধরবো। সরি, আমার একটা ফোন এসেছিল। ওকে, আমরা যেটা বলছিলাম যে আজকে হচ্ছে আমরা লিভিং ওয়ার্ল্ড নিয়ে আলোচনা করব। লিভিং ওয়ার্ল্ড হচ্ছে বেসিক্যালি আমাদের সারাউন্ডিংস এ যে ধরো আমরা বাদেও আর যে এনিমেল বা অন্যান্য বিইং গুলো আছে তাদের নিয়ে ওভারঅল যে এনভায়রনমেন্ট সেটা আমরা ডিসকাস করবো। অর্থাৎ দেখো, আমাদের চারপাশে কিন্তু অনেক ডাইভার্সিটি, বা আমাদের চারপাশে কিন্তু অনেক ডাইভার্স। ডাইভার্স মানে হচ্ছে বৈচিত্র্যময়। ডাইভার্স এর বাংলা হচ্ছে বৈচিত্র্য, অনেক বিচিত্র ধরনের জিনিসপত্র আছে। অর্থাৎ ধরো আমরা কিন্তু, এটা কি, এটা একটা ফ্লাই, তাই না? ফ্লাই কি বলতো? এটা হচ্ছে হাউস ফ্লাই বা মাছি। মাছি একটা ইনসেক্ট, মাছি হচ্ছে একটা ইনসেক্ট। এটা হচ্ছে মসকিউটো, এটা একটা ইনসেক্ট। এটা হচ্ছে ম্যাকপাই রবিন বা আমাদের জাতীয় পাখি যেটা দোয়েল, এটা হচ্ছে একটা বার্ড। আর এগুলো সব হচ্ছে এক একটা নন লিভিং ম্যাটার। গ্লাস, তারপরে তোমার এখানে টেবিল আছে, পেন আছে, এগুলো সব নন লিভিং। তবে এই ইনসেক্ট বলো আর বার্ড বলো আর আমরা হিউম্যান, ধরো এটা হচ্ছে আমি, এটা হচ্ছে ধরো আমি, আমরা হিউম্যান, আমরা সবাই লিভিং ওয়ার্ল্ড এর অন্তর্ভুক্ত না? সবই কিন্তু আলটিমেটলি লিভিং ওয়ার্ল্ড এর পার্ট, ঠিক আছে? তো এই ডাইভার্স লিভিং ওয়ার্ল্ড নিয়ে আমরা একটু ডিসকাস করার ট্রাই করব। আচ্ছা, দেখো, এই যে চেয়ার টেবিল এগুলো সব হচ্ছে ইনঅ্যানিমেট অবজেক্টস। এটা একটু মার্ক করে রাখো, ইনঅ্যানিমেট অবজেক্টস বা হচ্ছে জড় বস্তু। ইনঅ্যানিমেট সাবজেক্ট নিয়ে যে একটা দাগ দিয়ে রাখো। তার মধ্যে কিছু লিভিং অর্গানিজম আছে যেগুলো আমরা ক্যান নট বি সিন উইথ নেকেড আই, এটা একটু দাগিয়ে রাখো। যেমন হচ্ছে ব্যাকটেরিয়া, অ্যামিবা, এগুলোকে আমরা নেকেড আইতে দেখতে পাই না। অর্থাৎ এগুলো দেখতে গেলে আমাদের হচ্ছে মাইক্রোস্কোপ লাগবে, মাইক্রোস্কোপ দরকার এদের জন্য, হ্যাঁ। ওকে, এই পোস্টটা পর্যন্ত আশা করি দাগানো হয়েছে সবার। এবার আমরা একটু সামনের দিকে আগাই, দেখো। ডেফিনেশনটা ইম্পর্টেন্ট, ডেফিনেশনটা দাগ দিয়ে রাখো। An entity that has life is called a living organism, এটা একটু মার্ক করে রাখো। এই ডেফিনেশনটা পরীক্ষা আসতে পারে। ডেফিনেশন অফ লিভিং অর্গানিজম, এন এন্টিটি দ্যাট হ্যাজ লাইফ উইল বি কল্ড লিভিং অর্গানিজম।
স্যার ওকে। আপনার স্ক্রিন থেকে স্যার কারো কথা শোনা যাচ্ছে। আমার আমার সাথে থেকে সাউন্ড আসছে তাই? ইয়েস স্যার। আচ্ছা, একটু সাইড নয়েজ আছে মনে হয় আমার, আমি মানে এক্সট্রা কিছু ইয়ে আসছে আর কি। তবে আমার 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 কথা শোনা গেলে হলো, ঠিক আছে। ওকে, সেকেন্ড লেসনটা দেখো। বলা আছে হচ্ছে মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং বিংস, অর্থাৎ ধরো একটা, তোমাকে ধরো আমি কোন একটা বাইরে, ধরো পৃথিবীর বাইরে থেকে কোন একটা অবজেক্ট তোমার সামনে আমি নিয়ে আসলাম, ধরো ফার্জিন, তোমার কাছে আমি একটা অবজেক্ট নিয়ে আসলাম পৃথিবীর বাইরে থেকে। তোমাকে আমি ওই অবজেক্টটা এনে বললাম যে বলো এটা কি লিভিং না নন লিভিং। তখন তুমি আমাকে প্রশ্ন করবে, স্যার আমি কিসের বেসিসে বলবো লিভিং না নন লিভিং? একটা অবজেক্টকে আমরা লিভিং বা নন লিভিং, এই যে ক্যারেক্টারিস্টিক গুলো আছে, এই ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি আমরা তার মধ্যে দেখি তখনই আমরা ওটাকে বলতে পারবো লিভিং বা নন লিভিং। বোঝা গেছে? ইয়েস স্যার। ওকে। তো পরীক্ষা যদি তোমাকে প্রশ্ন করে, ধরো ভাইভাতে, ক্যাটগজ ভর্তি পরীক্ষা ভাইভাতে তোমাকে এরকম একটা প্রশ্ন করলো যে তোমার কাছে যদি একটা নিউ অবজেক্ট সামনে আসে, তুমি কিভাবে বলবে যে এটা কি লিভিং না নন লিভিং? তখন বলবে যে এই যে মেইন ক্যারেক্টারিস্টিক্স এগুলো যদি ওই অবজেক্টের মধ্যে থাকে, তখনই আমরা বলবো হচ্ছে এই অবজেক্টটা হচ্ছে লিভিং, আদারওয়াইজ ইট উইল বি কল্ড নন লিভিং। ঠিক আছে। ওকে। প্রথম ক্যারেক্টারিস্টিক্সটা দেখো হচ্ছে নিউট্রিয়েন্ট অ্যাকুইজিশন। লিভিং অর্গানিজমস অবটেন নিউট্রিশন টু সার্ভাইভ। ইম্পর্টেন্ট, হোয়াই ডু লিভিং অর্গানিজমস অবটেন নিউট্রিশন টু সার্ভাইভ? এই লাইনটা মার্ক করে রাখো। হোয়াই ডু লিভিং অর্গানিজমস অবটেন নিউট্রিশন টু সার্ভাইভ? আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে দে গেইন নিউট্রিশন ফ্রম হোয়াট? দে গেট নিউট্রিশন ফ্রম ফুড। পরের লাইনটা ইম্পর্টেন্ট, এই ফুডের নিচে একটু মার্ক করে রাখো। নিউট্রিয়েন্টস তারা পায় হচ্ছে ফুডের মাধ্যমে। ওকে। তারপরে অটোট্রফের ডেফিনেশনটি ইম্পর্টেন্ট। সাম অর্গানিজমস প্রডিউস দেয়ার ওন ফুড, দে আর কল্ড অটোট্রফস। পরীক্ষা প্রশ্ন আসতে পারে হোয়াট আর অটোট্রফস? দ্য অর্গানিজমস দ্যাট ক্যান প্রডিউস দেয়ার ওন ফুড বা দ্য অর্গানিজম দ্যাট ক্যান প্রডিউস ফুড ফর দেমসেলভস, তাদেরকে বলবো হচ্ছে অটোট্রফ। আচ্ছা, অন দ্য আদার হ্যান্ড হেটারোট্রফিক অর্গানিজমস গেইন নিউট্রিশন বাই কনজিউমিং আদার অর্গানিজমস। পরীক্ষা প্রশ্ন আসতে পারে হোয়াট আর হেটারোট্রফিক অর্গানিজমস? এটা দাগ দিয়ে ফেলো। দ্য অর্গানিজমস দ্যাট গেইন নিউট্রিশন বাই কনজিউমিং আদার অর্গানিজমস। দুটো জিনিস, অটোট্রফ, আরেকটা হচ্ছে হেটারোট্রফ। একটা অটোট্রফের এক্সাম্পল দাও তো তোমরা আমাকে, এক্সাম্পল অফ অটোট্রফ। স্যার প্ল্যান্টস। প্ল্যান্ট, এক্স্যাক্টলি। আর হেটারোট্রফ? অ্যানিমালস। তুমি, সাদ, আমি, আমরা যারা ক্লাস করছি আমরা সবাই, তাই না? আমরা হেটারোট্রফ না সবাই আমরা? ইয়েস স্যার। ইয়েস। ওকে। সো পরীক্ষা যদি ডিফারেন্স আসে, ধরো নম্বর হচ্ছে এক, তোমাকে বললো যে ডিস্টিংগুইশ বিটুইন অটোট্রফ এন্ড হেটারোট্রফ, দুটো মাত্র পয়েন্ট লিখবে, ডেফিনেশনটা দিবে, আর হচ্ছে একটা করে এক্সাম্পল দিবে, শেষ। ওকে। তারপর হচ্ছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। লিভিং অর্গানিজমস গ্রো, আমরা জানি যে যে কোনো লিভিং, তুমি আমি আমরা যখন প্রথম জন্ম হই আম্মুর বা আব্বু আম্মুর কোলে যখন ছিল একদম বেবি, তখন তো একেবারেই ছোট ছিল। তোমরা যদি তোমাদের ছোটবেলার ছবি এখন দেখো, তোমাদের সবার বাসাতেই নিজেদের অ্যালবাম আছে আশা করি ছোটবেলা। যদি তোমরা ছবিগুলো দেখো তাহলে দেখবে যে তখন baby ছিলাম আমরা, এখন সব আস্তে আস্তে বড় হচ্ছে, তুমি আরো বড় হচ্ছে। আর আপনার কথা হুম। বোঝা যাচ্ছে তোমরা শুনতে পাচ্ছ না আমার কথা? স্যার এখন শোনা। ওকে, ঠিক আছে। Each organism is made up of structural units called cell. এই লাইনটা দাগ দিয়ে ফেলো। Each organism is made up of structural units called cells. Over time, this biological process এর মাধ্যমে নাম্বার অফ সেল কিন্তু ইনক্রিজ করে, লিডিং টু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইনটু এ ফুললি ম্যাচিউর অর্গানিজম। ওকে। তারপর দেখো এনার্জি কনভার্সন, এখানে কি বলা আছে? লিভিং অর্গানিজমস ট্রান্সফর্ম এনার্জি প্রোডিউসড ইন দেয়ার বডিজ। অর্থাৎ আমরা যে খাবারটা খাই, আমরা তো ভাত খাচ্ছি, মাছ খাচ্ছি, মাংস খাচ্ছি, এগুলো কি আমাদের বডিতে গিয়ে কি ভাত মাছ মাংস এনার্জি যায়? না। আমরা যে ভাত মাছ মাংস খাই এগুলো কিন্তু আমাদের বডি কনজিউম করে ডিভাইড করে ফেলে বা ব্রেক করে বিভিন্ন পার্টিকেলস তৈরি করে, সেগুলোকে আমরা বলি হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এখান থেকেও আবার এটিপি, এটা হচ্ছে এনার্জি ইউনিট। এই এটিপিটা বেসিক্যালি আমাদের বডিতে লাগে, এটাই আমাদের বডি বেসিক্যালি ইউজ করে। এই এনার্জিটা আমাদের বডিতে বেসিক্যালি ইউজ হয় বা প্রডিউস হয় বেসিক্যালি আমাদের কাজ করার জন্য। আর এই যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এগুলো আলটিমেটলি আমাদের ব্লাড সেলে যায়, সেখান থেকে বাকি পার্টে যায় আর কি আমাদের কাজ করার জন্য। ওকে। তারপরে দেখো রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন হচ্ছে occurs in living beings
Through this process, living beings propagate their species. Humans propagate their lineage through the production of childs. এই লাইনটা ইম্পর্টেন্ট। Humans propagate their lineage through the production of childs. এটা তোমার করে রাখো। তারপরে দেখো, রেসপন্স টু এনভায়রনমেন্ট কি বলা আছে? লিভিং বিংস রেসপন্ড চেঞ্জেস ইন দি এক্সটার্নাল এনভায়রনমেন্ট। ইম্পর্টেন্ট, এই লাইনটা একটু দেখিয়ে ফেলো। লিভিং বিংস রেসপন্ড টু চেঞ্জেস ইন দা এক্সটার্নাল এনভায়রনমেন্ট। Okay. When a mosquito sits on our body, we are eager to kill it. Plants grown in dark environments grow rapidly towards light to find light. এই লাইনটা দাগিয়ে ফেলো, লাস্টের লাইনটা। এটা ট্রু ফলসে আসতে পারে, লাস্টের লাইনটা ট্রু ফলসে আসতে পারে। ওকে, তারপরে দেখো অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশনে বলা আছে হচ্ছে ইচ লিভিং অর্গানিজম হ্যাজ দ্য অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট। ইম্পর্টেন্ট, এটা একটু মার্ক করো। ইচ লিভিং অর্গানিজম হ্যাজ দ্য অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট to survive in the changes of environment. Organisms have acquired adaptive abilities for thousands of years. অর্থাৎ দেখো, একটা সময় ছিল যখন আমরা একদম নতুন পৃথিবীতে এসেছি, আমাদের কোনো কাজ করার সুযোগ ছিল না, আমরা বুঝতাম না আমাদের কোন কাজ করতে হবে, কি করতে হবে না করতে হবে। তখন কিন্তু আমরা কিছুই বুঝতাম না, তাই না, যে এটা এভাবে করতে হবে ওইটা এভাবে করতে হবে। বাট এখন যখন আমরা দেখলাম আস্তে আস্তে যত দিন যাচ্ছে আমরা কিন্তু অ্যাডাপ্ট করেছি, বা মানুষ অ্যাডাপ্ট করেছে। একটা সময় মানুষজন পশু পাখির সাথে বসবাস করতো, তারা পশু পাখি খেত, কাঁচা মাংস খেত। যত দিন গিয়েছে তত মানুষ রান্না করা শিখেছে, আগুন আবিষ্কার করেছে, আর অন্যান্য জিনিস আবিষ্কার করেছে, তাই না? তো এই যে আবিষ্কার করার পরে আস্তে আস্তে এখন কিন্তু মানুষ অ্যাডাপ্ট করেছে। এখন মানুষজন পাহাড়েও থাকছে, আমরা যেরকম সমতল ভূমিতে থাকি, অনেকে আহ, তোমার বরফ বা তুষারপাত এলাকাতেও থাকে। এক একজন এক এক জায়গায় থাকে, কেউ কেউ মরুভূমি এলাকাতেও থাকে, বা যেখানে অনেক বেশি টেম্পারেচার, সেসব জায়গাতেও কিন্তু মানুষ থাকছে, থাকছে না? তো এটাই বেসিক্যালি যে মানুষ আলটিমেটলি অ্যাডাপ্ট কিন্তু করেছে, বা লিভিং বিংস কিন্তু বেসিক্যালি এইভাবেই অ্যাডাপ্ট করেছে। হ্যাঁ, তারপরে দেখো, সার্ভাইভ ইন চেঞ্জ অফ এনভায়রনমেন্ট অর্গানিজমস হ্যাভ অ্যাকোয়ার্ড অ্যাডাপ্টেবিলিটিস। দেখো, মোস্ট প্লান্টস দ্যাট গ্রো ইন ডেজার্টস হ্যাভ flat and spiny leaves. এটা ইম্পর্টেন্ট, ফ্ল্যাট অ্যান্ড স্পাইনি লিভস। প্ল্যান্টের নাম বলো তো যারা তোমার ডেজার্টে গ্রো করে। একটা কমন প্ল্যান্টের নাম বলো তো যারা ডেজার্টে গ্রো করে। ক্যাকটাস। ক্যাকটাস, ভেরি গুড। ক্যাকটাসের লিফ কেমন? এরকম ফ্ল্যাট না? আর এখানে 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 কাটানা, অনেক অনেক কাটানা। ইয়েস স্যার। ঠিক আছে। সো পরীক্ষায় যদি তোমাদেরকে আমি প্রশ্ন করি যে মোস্ট প্লান্টস গ্রোয়িং ইন ডেজার্টস হ্যাভ ড্যাশ অ্যান্ড ড্যাশ লিভস, পারা যাবে না? ফ্ল্যাট অ্যান্ড স্পাইনি ইয়েস লিভস। স্যার। বা ক্যাকটাস হ্যাজ ড্যাশ অ্যান্ড ড্যাশ লিভস, তখন কিন্তু অ্যান্সার হবে ফ্ল্যাট অ্যান্ড স্পাইনি লিভস। ওকে, কিন্তু এটা কেন তাদের দরকার? এটা দরকার হচ্ছে ইট উইল হেল্প দেম। প্রশ্ন আসতে পারে, হোয়াই ডাজ ক্যাকটাস হ্যাভ ফ্ল্যাট লিভস? তখন লিখবা হচ্ছে ক্যাকটাস হ্যাজ বা ক্যাকটাস হ্যাভ স্পাইনি বা ফ্ল্যাট লিভস বিকজ ইট হেল্পস দেম ইন কনজার্ভিং ওয়াটার। তারপরে দেখো, দিস ফিচার্স হ্যাভ বিন ইনকর্পোরেটেড ইনটু প্লান্টস থ্রু লং টার্ম অ্যাডাপ্টেশন। প্রথমেই কিন্তু ক্যাকটাসের লিভস গুলো এরকম ছিল না, ফ্ল্যাট বা স্পাইনি ছিল না। যত দিন গিয়েছে তত তারা আস্তে আস্তে অ্যাডাপ্ট করেছিল, অ্যাডাপ্ট করার পরেই তাদের লিভ গুলো এট প্রেজেন্ট এই অবস্থায় আছে আর কি। হ্যাঁ, এই চ্যাপ্টারটার এই পার্টটা বেশ ইম্পর্টেন্ট, এটা একটু ভালোভাবে খেয়াল করতে হবে আমাদের। এটা একটু দেখো, ক্লাসিফিকেশন অফ লিভিং বিংস। ঠিক আছে, ওকে। অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট দেয়ার অ্যাপ্রক্সিমেটলি 8.7 মিলিয়ন ডিফারেন্ট স্পিসিস। এটা একটু মার্ক করে ফেলো, কতগুলো ডিফারেন্ট স্পিসিস আমাদের পৃথিবীতে আছে? 8.7 মিলিয়ন। 8.7 মিলিয়ন। ওকে, দেখো, in 1969 scientists Whittaker introduced the five kingdom classification. 1969 নিচে একটা মার্ক করো, হুইটেকারের নিচে মার্ক করো, আর ফাইভ কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম নিচে একটা মার্ক করো। কত সালে কে এবং কোন সিস্টেমটা ইন্ট্রোডিউস করে? 1969 হুইটেকার, ফাইভ কিংডম ক্লাসিফিকেশন সিস্টেম। তারপর হচ্ছে 1974 মার্গিউলিস অ্যান্ড মডার্ন ক্লাসিফিকেশন সিস্টেম। 1974 কে ইন্ট্রোডিউস করে? মার্গিউলিস। কি ইন্ট্রোডিউস করে? মডার্ন ক্লাসিফিকেশন সিস্টেম। ঠিক আছে, ওকে।
প্রথমে দেখো, তার এই যে মডার্ন ক্লাসিফিকেশন সিস্টেমে প্রথমে বলা হচ্ছে প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক অর্গানিজমস। প্রোক্যারিওটিক মানে হচ্ছে আদিকোষী, অর্থাৎ দে ডোন্ট হ্যাভ ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস অ্যান্ড নিউক্লিয়ার মেমব্রেনস। আর ইউক্যারিওটিক হচ্ছে মডার্ন ভ্যারাইটিস বা মডার্ন অর্গানিজমস, দে হ্যাভ ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস অ্যান্ড আদার অর্গানিজমস, আদার অর্গানিক্স। আচ্ছা, প্রোক্যারিওটিকের মধ্যে আছে হচ্ছে মনেরা, আর ইউক্যারিওটিকের মধ্যে আছে হচ্ছে প্রোটিস্টা, ফানজাই, প্ল্যান্টি আর হচ্ছে অ্যানিমানি। এগুলো সবই হচ্ছে ইউক্যারিওটিকের। প্রোক্যারিওটিকের শুধু একটাই, সেটা হচ্ছে মনেরা। ওকে, আমরা নিচের দিকে একটু দেখি। মনেরা, কিংডম ওয়ান হচ্ছে মনেরা। কিংডম ওয়ান মনেরাতে কি বলা স্যার, আছে দেখো। হ্যাঁ বলো ফারজিন। আপনি প্রোকারিওটিক অর্গানিজমস আর ইউক্যারিওটিক অর্গানিজমসটা বুঝিনি। কি বললে? আপনি যে আরেকবার একটু দুইটা বলো। অর্গানিজমস এর সম্পর্কে বলেছেন ওগুলো বুঝিনি। ওই যে আচ্ছা তোমাদের, আমি তাহলে ডেফিনেশনটা লিখে দিই। ডেফিনেশনটা লিখে নাও। দাঁড়া, আমি আমার স্লাইডটা শেয়ার করবো, একটা মিনিট। আমাদের ডেফিনেশনটা আমি একটু লিখে দেবো, একটা মিনিট। ওকে, প্রোক্যারিওটিক লেখো। A prokaryotic organism is an organism whose cells do not have a true nucleus and do not have membrane bound organelles। এখন এই মেমব্রেন বাউন্ড অর্গানেল কি, এগুলো আমরা সামনে শিখবো। ঠিক আছে, এগুলো সামনে রাখবে, জাস্ট ডেফিনেশনটা একটু লিখে নাও সবাই। তোমরা কি নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এগুলোর নাম জানো ফারজিন? স্যার, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া এগুলোর নাম জানো? নাম শুনেছো? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, সাইটোপ্লাজমিক রেটিকুলাম। স্যার নিউক্লিয়াস জানি। হ্যাঁ, এগুলো হচ্ছে অর্গানেল বা হচ্ছে তোমার কোষের অংশ আর কি। একটা সেলের মধ্যে অনেক পার্ট থাকে না, তোমরা তো প্লান্টস এর, এনিমেল সেলের ফিগার ড্র করা শিখেছো না? নো স্যার। এখন শেখা হয়েছে না? আচ্ছা, শিখবে সামনে, এই জন্য বললাম যে ঠিক তো। তাও লিখে নাও, প্রোক্যারিওটিকের ডেফিনেশনটা লিখে নাও। নিউক্লিয়াস তো জানো ফারজিন। ইয়েস স্যার। এই প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিকের মেইন ডিফারেন্সটা হচ্ছে প্রোক্যারিওটিকে ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস ছিল না, কারণ তারা হচ্ছে আদি জীব, আগে ছিল পৃথিবী সৃষ্টির পর পর। আর ইউক্যারিওটিক হচ্ছে ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস থাকে, কারণ হচ্ছে তারা ইভলভ হয়ে হয়ে নতুন, মানে নিউ ইয়ার যে অর্গানিজম গুলো তারা হচ্ছে ইউক্যারিওটিক, তাদের ওয়েল ডেভেলপড নিউক্লিয়াস থাকবে। বোঝা গেছে মেইন ডিফারেন্সটা? ওকে স্যার। ঠিক আছে, ডেফিনেশনটা লেখা হচ্ছে সবার? স্যার আমার লেখা হয়ে দ্রুত লেখো আরিয়া, তাহলে আমি এরপর ইউক্যারিওটিক ডেফিনেশন লিখে দেবো। ইউক্যারিওটিক লেখা হয়ে গেলে আমাকে বলো। স্যার সেলস ডু নট হ্যাভ এ ট্রু তারপরে কি লিখলেন? টু নিউক্লিয়াস, NUCLEUS, নিউক্লিয়াস এন্ড ডু নট হ্যাভ মেমব্রেন বাউন্ড অর্গানিক্স। মানে মেমব্রেন মানে হচ্ছে পর্দা, পর্দা দ্বারা আবৃত কোনো অঙ্গাণু তাদের ছিল না।
লেখা হয়েছে আরিয়ান। Yes, আরিয়ান লিখেছো? yes. আচ্ছা, এবার ইউক্যারিওটিকের ডেফিনিশনটা একটু লিখে নাও, ইউক্যারিওটিক অর্গানিজমস। স্যার, বলো ফারজিল। বাউন্ডের পর কি লিখেছেন? অর্গানিলস, অর্গানিলস, মেমব্রেন বাউন্ড অর্গানিলস। ওকে স্যার। আমাদের বডিতে অর্গান থাকে না, অঙ্গ থাকে না আমাদের বডিতে। অর্গানিলস মানে হচ্ছে অঙ্গাণু। অর্গানিলস মানে হচ্ছে অঙ্গাণু, অর্থাৎ বডিতে থাকে অর্গান আর সেলে থাকে হচ্ছে অর্গানিলস, যেহেতু খুবই ক্ষুদ্র থাকে এই জন্য এটাকে বলা হয় স্পেশালি অর্গানিলস বা অঙ্গাণু। ট্রু এরপরে কি লিখেছেন? হ্যাঁ, তারিফ। হ্যাভ ট্রুর পরে have a true nucleus, 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 nucleus surrounded by a nuclear membrane and contain membrane bound organelles. লেখা শেষ। লেখা হয়েছে সবার? আরিয়ান লেখা হয়েছে? Yes. এদের লেখা হয়েছে, তাতে লিখেছো? Yes. ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মেইন বই আবার ফিরে আসি। স্যার, হলো। ইউক্যারিওটিক, স্যার এটা আবার একটু মুখে বলবেন? কোনটা? স্যার ইউক্যারিওটিকের ও ডেফিনিশনটা। আচ্ছা আচ্ছা। Have a true nucleus surrounded by a nuclear membrane and contain membrane bound organelles. Okay. মনেরা দেখো, ক্যারেক্টারিস্টিক্স অফ দি অর্গানিজমস ক্লাসিফাইড আন্ডার দিস অর্গানিজম। ক্যারেক্টারিস্টিক্স মুখস্থ করতে হবে। ক্যারেক্টারিস্টিক্স সবগুলো কিছু মনে করে মুখস্থ করতে হবে সবগুলো। এক্সাম্পলের নিচেও, প্রত্যেকটা এক্সাম্পল নিচেও দাগ দাও। এখানে যা আছে পুরোটা দাগিয়ে ফেলো। এ বি এক্সাম্পল দেখো। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, which of the following organism is unicellular? নিচের কোন অর্গানিজমটা হচ্ছে ইউনিসেলুলার? যে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, স্পাইরোগারা, এগুলো সব হচ্ছে ইউনিসেলুলার, ঠিক আছে? স্যার স্যার, তারপর আমাদের হচ্ছে সাথে স্যার একটু স্যার আমাদেরটাতে ডিফারেন্ট। তো ক্যারেক্টারিস্টিক্স গুলো নাই। কথা কেটে কেটে আসতেছে। ইয়েস স্যার, আমাদের এখানে ক্যারেক্টারিস্টিক্স গুলো। আচ্ছা, আমি একটু তাহলে আমার ক্যামেরাটা অফ রাখি, যেহেতু এখানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। তোমাদের বই ক্যারেক্টারিস্টিক্স স্যার, দেওয়া নেই? নো। স্যার, তোমাদের বই কি কি দেওয়া আছে তাহলে? হ্যাঁ বলো, ফারজিন বলো।
এখানে যে আছে দেয়ার আর ভেরি স্মল অ্যান্ড ক্যান নট বি সিন উইদাউট আ মাইক্রোস্কোপ। আচ্ছা ঠিক আছে, এখানেও ওই একই জিনিস লেখা আছে, একটু ডিফারেন্ট ওয়েতে লেখা আছে আর কি। ঠিক আছে, এটা একটু দেখে নাও, তারপরে তো প্রিভিয়াস ক্লাস দেখতেই পারবে। প্রিভিয়াস ক্লাস দেখে এটা যদি তাও তুলে তুলে নিতে পারো তোমার খাতায়। এখানে আরো ক্লিয়ারলি দেওয়া আছে আর কি। তোমাদের বইয়ে নতুন করে একটু আসলে শর্ট করে দিয়ে ভুল করেছে, এটা বেটার দেওয়া ছিল আর কি আলটিমেটলি। ঠিক আছে, ওকে। কিংডম টু হচ্ছে প্রোটিস্টা। অর্গানিজমস ক্লাসিফাইড আন্ডার দিস অর্গানিজম হ্যাভ সেলস উইথ এ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস। আমি একটু আগে বললাম ফারদিন তোমাকে যে মনেরা হচ্ছে প্রোক্যারিওটিক, আর এরপর থেকে যে বাকিগুলো আছে প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া, এগুলো সব হচ্ছে ইউক্যারিওট। ওকে, এটা নিচে একটু মার্ক করো। তারপর হচ্ছে দে ক্যান বি ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার। তারপর হচ্ছে দে ক্লোরোফিল অ্যান্ড এক্সিস্ট ইন্ডিভিজুয়ালি অর ইন গ্রুপস। মে কন্টেইন ক্লোরোফিলের নিচে মার্ক করতে হবে, আর হচ্ছে এক্সিস্ট ইন্ডিভিজুয়ালি অর ইন গ্রুপস এটাও মার্ক করতে হবে। ঠিক আছে, আর এক্সাম্পলটা দেখো, ইউগ্লিনা আর হচ্ছে অ্যামিবা। পরীক্ষা প্রশ্ন আসতে পারে রাইট ডাউন টু এক্সাম্পলস অফ প্রোটিস্টা। দুটো প্রোটিস্টার নাম লিখতে বলতে পারে, তখন লিখতে হচ্ছে ইউগ্লিনা আর হচ্ছে অ্যামিবা। ওকে, এই পর্যন্ত দাগানো হয়েছে সবার? ওকে, তারপর হচ্ছে ফানজাই। দেয়ার বডি আচ্ছা, তারা হচ্ছে ইউনিসেলুলার অথবা হচ্ছে মাল্টিসেলুলার। দে মে বি ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট, তাদের কিন্তু কোনো ক্লোরোফিল থাকবে না বডিতে। সো দে আর হেটারোট্রফিক, ডু নট কন্টেইন ক্লোরোফিল এবং হেটারোট্রফিক, দুটো নিচে একটু মার্ক করে রাখো। এক্সাম্পল গুলো লিখে ফেলো, ইস্ট, পেনিসিলিয়াম আর হচ্ছে মাশরুম। ওকে, তারপর হচ্ছে প্লান্টি বা প্ল্যান্টিং। মোস্ট প্ল্যান্টস প্রোডিউস देयर ওন ফুড, তোমরা জানো। দেয়ার বডিজ আর মেড অফ নিউমেরাস সেলস, তাদের সেল গুলো নিউমেরাস সেল দিয়ে থাকে গঠিত। দেয়ার সেল ওয়ালস আর মেড আপ অফ সেলুলোজ, খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা একটু দাঁড়িয়ে ফেলো। দেয়ার সেল ওয়ালস আর মেড অফ সেলুলোজ, তাদের সেল ওয়াল কি দিয়ে গঠিত? সেলুলোজ। দেয়ার সেলস হ্যাভ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস এন্ড ভ্যাকুয়ালস, এটা ইম্পর্টেন্ট, তাদের সেলে ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস এবং ভ্যাকিউল থাকে। তারপর একটা লাইনটা জাগাও, প্লান্টস হ্যাভ ক্লোরোফিল সো দে ক্যান প্রোডিউস ফুড। এক্সাম্পল আর দেখানোর দরকার নেই, তোমরা মোটামুটি গাছের নাম তো জানোই। যত গাছ আছে সব, অল প্লান্টস আর ইনক্লুডেড ইন প্লান্টি কিংডম। ওকে, আচ্ছা দেখো, এই যে ভাস্ট প্ল্যান্ট কিংডম, এদেরকে আবার বিভিন্ন গ্রুপে ভাগ করা যায়। অ্যাকর্ডিং টু, এই লাইনটা দেখো, অ্যাকর্ডিং টু দ্য ন্যাচারাল ক্লাসিফিকেশন বাই জর্জ বেনথাম অ্যান্ড ডাল্টন হুকার, প্লান্টন কিংডমকে এই গ্রুপে ভাগ করা যায়। পরীক্ষা প্রশ্ন আসতে পারে, হু ওয়ার দ্য পায়োনিয়ার্স অফ ন্যাচারাল ক্লাসিফিকেশন। ন্যাচারাল ক্লাসিফিকেশনের পায়োনিয়ার কারা ছিলেন? জর্জ বেনথাম এবং হচ্ছে ডাল্টন হুকার। ঠিক আছে, প্লান্ট কিংডম একটা হচ্ছে নন ফ্লাওয়ারিং, একটা হচ্ছে ফ্লাওয়ারিং। নন ফ্লাওয়ারিং এর মধ্যে হচ্ছে থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। থ্যালোফাইটা আবার দুটো পার্ট, অ্যালগি আর ফাঙ্গাই। আর ফ্লাওয়ারিং প্ল্যান্ট হচ্ছে জিমনোস্পার্ম আর এনজিওস্পার্ম। এনজিওস্পার্মের মধ্যে আছে হচ্ছে মনোকট আর ডাইকট। হ্যাঁ বলো সাদ। স্যার ফানজাইরা অন্য একটা কিংডমের। ফানজাইটা স্যার ফানজাই তো কিংডম থ্রিতে, তাহলে আবার প্ল্যান্ট কিংডমে আসলো কেন? প্ল্যান্টের কিছু পার্ট, মানে প্ল্যান্টের মধ্যে এদেরকে কাউন্ট করা হয় আর কি। ওকে কিছু কিছু ফানজাইকে প্ল্যান্টের এই কিংডমের মধ্যেও নিয়ে আসা হয়েছে আর কি। হয়েছে কি, এক একজন সায়েন্টিস্ট এক এক ভাবে ক্লাসিফিকেশন দিয়েছে। আমরা একটু আগে যে ক্লাসিফিকেশনটা দেখলাম, ওটা একজন সায়েন্টিস্ট দিয়েছে, আবার এটা আরেকজন সায়েন্টিস্ট দিয়েছে। এক একজন এক এক ভাবে ক্লাসিফিকেশন গুলো দিয়েছে, বুঝতে পেরেছো? এই জন্য এক একজনের কনসেপ্ট হচ্ছে এক এক রকম। ওকে স্যার। তুমি যে কালারের পাঞ্জাবিটা পরে আছো, তুমি ধরো একটা পাঞ্জাবি পরে আছো না, এটাকে ধরো তুমি বললে যে স্যার আমি মেরুন কালারের পাঞ্জাবি পরে আছি। আমি যদি বলি যে তোমার মানে পাঞ্জাবির রং লালচে, আমি কি ভুল বললাম?
বুঝতে মেরুন আর লালচের মধ্যে হয়তো দুটো একদম পুরোপুরি সেম না হলেও সিমিলার না, ইয়েস স্যার। এই জন্যই মানে এখানকার কোনো ক্লাসিফিকেশন অ্যাবসোলুট না, বুঝতে পারছো? কোনোটাকে তো আমরা একদম সত্য ধরতে পারছি না যে এটাই একদম 100% ট্রু। এক একজন সায়েন্টিস্ট এক এক ভাবে দিয়েছেন দেখে এক এক রকমের ক্লাসিফিকেশন এসেছে আর কি, বোঝা গেছে এখন? ইয়েস স্যার, বুঝতে পেরেছি। ওকে, তোমরা কি কেউ সাইকাস গাছ দেখেছো? সাইকাস তোমাদের স্কুলে থাকার কথা, অনেকের স্কুলে সাইকাস গাছ থাকার কথা, কেউ কি সাইকাস গাছ দেখেছো? সাইকাস গাছগুলো হচ্ছে জিমনোস্পার্ম। আর ম্যাঙ্গো ট্রি সবাই ছিল না? ম্যাঙ্গো ট্রি, ইয়েস স্যার। এই ম্যাঙ্গোটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম বা আবৃতবীজী। ম্যাঙ্গোর যে আমরা ম্যাঙ্গো যে খাই আমরা, ম্যাঙ্গোর সিডটা কি একটা সিড, মানে ম্যাঙ্গোর সিডটা তোমার বাইরের ফ্লেশের ভিতরে থাকে না? ইয়েস আমরা যখন আম খেয়ে ফেলি তখন এই যে আটিটা, আটিটার ভিতরে তো বেসিক্যালি সিডটা থাকে, বাইরে যে একটা ফ্লেশ থাকে না। কিন্তু এই যে জিমনোস্পার্মের বেলাতে এই সিডটা ওপেন থাকে, সিডের বাইরে কোনো আলাদা কভারিং থাকে না। এটাই হচ্ছে মেইন পার্থক্য অ্যাঞ্জিওস্পার্ম আর জিমনোস্পার্মের মধ্যে। একটা সিডের মধ্যে কভারিং থাকে আর একটা সিডে কভারিং থাকে না, বুঝা গেছে? মানে স্যার জিমনোস্পার্মের মানে জিমনোস্পার্মে কোনো কভারিং কভার থাকবে থাকে না না, আর সিডের। এনজিওস্পার্মে কভার থাকে। হ্যাঁ, তুমি তো আর চাইলেই আম না কেটে কি আমের বীজ দেখতে পারবে, আরিয়ান? হ্যাঁ, কিন্তু জিমনোস্পার্ম বা সাইকাস গাছ যদি কখনো দেখো, দেখবে যে ওটার সিড তুমি খালি চোখে দেখতে পাবে, কোনো কভারিং থাকে না, এমনি গাছে থাকে আর কি। তোমাদেরকে আমি দেখাবো একটু পরে, দাঁড়াও দেখি সাইকাস যদি ক্লাসের সময় থাকে আমি সাইকাসের একটা ফিগার দেখাবো তোমাদের। Wait. হ্যাঁ, তারিফ বলো। শেষ হওয়ার আগে কি স্যার ওই যে প্রোক্রায়োটিক অর্গানিজমস এর ডেফিনেশনটা পারবেন? প্রোক্যারিওটিক ডেফিনেশন আরেকবার বলতে হবে? স্যার একটু দেখিয়ে দিবেন কি? আচ্ছা, আমি বলে দিব না, বলে দিব না, দুইটাই আমি একবার মুখে বলে দেবো শেষ হওয়ার আগে, মাথায় থাকলো আমার। ওকে স্যার। Okay, ঠিক আছে। দেখো, প্লান্টস দ্যাট ডু নট প্রডিউস ফ্লাওয়ার, ফ্রুট অ্যান্ড সিড আর কল্ড নন ফ্লাওয়ারিং। দাগিয়ে ফেলো। প্লান্টস দ্যাট ডু নট প্রডিউস ফ্লাওয়ার, ফ্রুট অ্যান্ড সিড আর কল্ড নন ফ্লাওয়ারিং প্লান্টস। এক্সাম্পলটা মার্ক করো, মস আর ফার্ন। পরের লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রশ্ন আসতে পারে। নন ফ্লাওয়ারিং প্লান্টস রিপ্রোডিউস বাই হুইচ মিনস। কিসের মাধ্যমে নন ফ্লাওয়ারিং প্লান্ট রিপ্রোডিউস করে? স্পোরের মাধ্যমে। দে রিপ্রোডিউস বাই স্পোর্স। এবার দেখো, নন ফ্লাওয়ারিং প্লান্টস আবার তিনটা গ্রুপে ডিভাইড করতে পারি আমরা নন ফ্লাওয়ারিং প্লান্টকে। থ্যালোফাইটা, ব্রায়োফাইটা আর হচ্ছে টেরিডোফাইটা। থ্যালোফাইটা হচ্ছে the body of these plants cannot be divided into root, stem and leaf. Important. লাগিয়ে ফেলো। The plants whose bodies can't be divided into root, stem and leaves. Among them, those that have chlorophyll so they can make their own food are algae. এই থ্যালোফাইটার মধ্যে যাদের দেহে ক্লোরোফিল থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যালজি। এই যে দেখো, থ্যালোফাইটার দুটো পার্ট ছিল, একটা হচ্ছে অ্যালজি আর একটা হচ্ছে ফানজাই। ফানজাইতে ক্লোরোফিল থাকে না, আমরা একটু আগেই দেখেছি, এটা একটু মার্ক করে ফেলো। অ্যালজি এর এক্সাম্পল হচ্ছে স্পাইরোগাইটা, স্পাইরোগাইটার নিচে দাগ দিয়ে ফেলো। ওকে, অ্যালজির অপোজিটটাই হচ্ছে যাদের দেহে ক্লোরোফিল নেই তাদেরকে আমরা বলবো হচ্ছে ফানজাই। তারা তাদের নিজের খাবার নিজে তৈরি করতে পারবে না, যেমন হচ্ছে অ্যাগারিকাস। এই যে অ্যাগারিকাস হচ্ছে বেসিক্যালি একটা মাশরুম। তোমরা কেউ মাশরুম খেয়েছো? ইয়েস স্যার। ইয়াস। তারিফ খেয়েছো, আর কেউ? ফার্চিন খেয়েছো কখনো মাশরুম? হ্যাঁ, মাশরুম খেয়েছো কখনো? মাশরুম খেয়েছো? বাকিরা তাতই খেয়েছো মাশরুম কখনো? সবাই খেয়েছো মনে হয়, তোমরা তো থাই স্যুপ খাওয়ার কথা সবারই, থাই স্যুপে তো কম বেশি সব রেস্টুরেন্টে মাশরুম দেওয়া থাকে আর কি বেসিক্যালি। ওকে, ঠিক আছে। হাইলি নিউট্রিশাস মাশরুম, মাশরুমকে বলা হয় সুপার ফুড বা হাইলি নিউট্রিশাস ফুড আর কি বেসিক্যালি। হ্যাঁ, ওকে। এরপরে দেখো ব্রায়োফাইটা। আমরা একটু আগে থ্যালোফাইটা দেখলাম, থ্যালোফাইটার বডি রুট, স্টেম, লিভে আমরা ডিভাইড করতে পারবো না, কিন্তু ব্রায়োফাইটার বডি ক্যান বি ডিভাইডেড ইনটু স্টেম এন্ড লিভ। তবে তাদের ইম্পর্টেন্ট, তবে তাদের কিন্তু কোনো রুট নেই। ইনস্টেড অফ রুট দে হ্যাভ রাইজয়েড। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে হুইচ অফ দ্য ফলোইং হ্যাভ রাইজয়েড ইনস্টেড অফ রুট। ঠিক আছে, ওকে, এইটুকু দাগিয়ে ফেলো সবাই প্রথম লাইনটা। আর এই যে রুট নেই তার বদলে হচ্ছে রাইজয়েড। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ইনস্টেড অফ রুটস হোয়াট আর প্রেজেন্ট ইন ব্রায়োফাইটা, তখন রাইজয়েডস। ওকে, তারপরে দেখো
ইউজুয়ালি দে গ্রো অন সফট লাইনিংস লাইক কার্পেট অন ওল্ড ওয়েট ওয়ালস। এটা ইম্পর্টেন্ট, তারা কোথায় নর্মালি গ্রো করে। আর এক্সাম্পল হচ্ছে ব্রায়াম। টেরিডোফাইটা হচ্ছে ফার্ন প্লান্ট, একই। টেরিডোফাইটার মধ্যে আসলে আলটিমেটলি এই ফার্ন প্লান্ট গুলোই পড়ে। দেখো, দ্য ফার্ন প্লান্ট বডি ইজ ডিভাইডেড ইন্টু, এটা ইম্পর্টেন্ট, তাদের বডিকে আমরা রুট, স্টেম আর লিভস তিনটাতেই ডিভাইড করতে পারি। দে হ্যাভ ট্রান্সপোর্ট টিস্যু ইন দেয়ার বডি অ্যান্ড ইয়াং লিভস আর কয়েলড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাদের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে দে হ্যাভ ট্রান্সপোর্ট টিস্যু ইন দেয়ার বডি অ্যান্ড ইয়াং লিভস আর কয়েলড। তাদের হচ্ছে ইয়াং লিভ, তারা হচ্ছে কয়েলড আকারে থাকে, এরকম কুণ্ডলি পাকিয়ে থাকে। দে ক্যান বি ফাউন্ড গ্রোয়িং ইন সেমি শেডেড এরিয়া, ইম্পর্টেন্ট, দাগ দাও সেমি শেডেড এর নিচে। আর ওয়ালস অফ ওল্ড বিল্ডিংস এর নিচেও দাগ দাও। অ্যান্সার হচ্ছে, এক্সাম্পল হচ্ছে টেরিস, টেরিসটা একটু মার্ক করে ফেলো। আচ্ছা, তোমাদের একটা ওপেন বুক কোশ্চেন আমি এখন লিখতে দিব, তোমরা বই দেখে একটু লেখার ট্রাই করবে, ঠিক আছে? সেটা হচ্ছে, কোশ্চেনটা একটু দেখো, কোশ্চেনটা হচ্ছে, আচ্ছা আমি এটা শেয়ার অফ করে আমি স্লাইডে লিখে দিই কোশ্চেনটা, তাহলে তোমাদের লিখতে সুবিধা হবে। ডিস্টিংগুইশ among Thallophyta, Bryophyta and Pteridophyta. স্যার কোয়েশ্চেন স্যার কি বলেছে? কোশ্চেনটা বলেছে হচ্ছে ডিস্টিংগুইশ অ্যামাং থ্যালোফাইটা, ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা। অর্থাৎ থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটার মধ্যে যে পার্থক্যগুলো একটা বক্স করে সবাই লিখো, এখন খাতায় লিখো প্রত্যেকেই, বই থেকেই লিখো, সমস্যা নেই, বাট লিখো ডিস্টিংগুইশ অ্যামাং থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। তিনটার মধ্যে কিন্তু পার্থক্য লিখতে হবে, দুইটার মধ্যে না। স্যার আমি কি এটা, ছবি তুলে গ্রুপে পাঠিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ গ্রুপে পাঠিয়ে দিব ছবি? হ্যাঁ হ্যাঁ, গ্রুপে দেবে, গ্রুপে দেবে। সবাই এটা লেখো, সবাই বই থেকে লিখতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই, কিন্তু টেবিল করে লিখবে। এরকম যে টেবিলটা আমি দেখেছি, টেবিল করে লিখবে। এই বক্সে থ্যালোফাইটা, এখানে ব্রায়োফাইটা, এখানে টেরিডোফাইটা, তারপরে 1 2 3 দিয়ে এরকম টেবিল বক্স করে লিখবে, হ্যাঁ? টেবিল যদি না চাও তাও সমস্যা নেই, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা এরকম আলাদা আলাদা সেকশন করে লিখবে। হ্যাঁ বলো তারিখ। স্যার কোয়েশ্চেনটা আবার একটু বলা যাবে? কোশ্চেন বলেছে হচ্ছে ডিস্টিংগুইশ বা রাইট ডাউন দ্য ডিফারেন্সেস অ্যামাং থ্যালোফাইটা, ব্রায়োফাইটা এন্ড টেরিডোফাইটা। এই তিনটার মধ্যে পার্থক্যগুলো লিখো, ঠিক আছে? তাই স্যার বক্সের মধ্যে লিখবো? বক্স ছাড়াও লিখতে পারো, সমস্যা নেই। তবে আমি চাই তোমরা সবাই একটু লিখো।
স্যার কয়টা ডিফারেন্স লিখতে হবে? বই থেকে যতগুলো লিখে পড়ো তুমি। Okay, তোমরা সবাই একটা লিখো, এরপরে আমি একটা স্ট্যান্ডার্ড ডিফারেন্স বের করে ওইটা টেবিল সহ তোমাদের গ্রুপে দিয়ে দেবো না ক্লাস শেষে, ওইখান থেকে বাকিটুকু দেখে নিও। আপাতত সবাই লিখে পাঠাও, এরপর আমি একটা বই থেকে আমি নিজে একটা করে ওটা ছবি তোমাদের একটা স্ক্রিনশট দিয়ে দেবো। সবাই একটু কুইক লিখো, হ্যাঁ? 8:03 বাজে, আর 3-4 মিনিটের মধ্যে সবাই একটু লিখে ফেলো। 8:06-7-এর মধ্যে সবাই লিখে ফেলো, কুইক লিখে ফেলো, হ্যাঁ? আজকে কি লিখছো? ক্লাস করছো আজকে? না সেটা কি লিখছো? তোমার কেমন আসতো না আজকে? আজকে তুমি কি ক্লাস করছো? আজকে আজকে কোনো স্যার আপনার এখান সারসুদ্ধ থেকে নেই। অনেক তাতই কি লিখছো? তাতই কে কিছু বললে? আরিয়ান কিছু বললে কি? নাকি তারিফ বলছো? তারিফ কি বলো? স্যার আপনার সাউন্ড থেকে অনেক আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি আমরা হচ্ছে আজকে এই ফ্লাওয়ারিং প্লান্টস এর আগ পর্যন্তই রাখলাম, ঠিক আছে? এই পর্যন্ত আমরা আজকে পড়বো, এর বেশি আর আগাবো না। তোমাদেরকে কারো লেখা হয়েছে? কেউ কি গ্রুপে পাঠিয়েছো? স্যার আমি পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে। ঠিক আছে। আহ, তোমার স্যার যেটা দিয়েছো ভেরি গুড, লেখা লেখা ঠিক আছে। তারপরে আমি একটা এদের মধ্যে ডিফারেন্স লিখে তোমাদের গ্রুপে দিয়ে দেবো না, ঠিক আছে? ওখান থেকে তোমরা দেখে নিও। আর আজকে সায়েন্সের জন্য কোনো এইচডব্লিউ আমি রাখলাম না, ঠিক আছে? সায়েন্সের জন্য আলাদা কোনো এইচডব্লিউ নেই, তোমরা ম্যাথ এইচডব্লিউটাই থাকবে। তবে কন্ডিশন একটাই, খুব কুইকলি জমা দিয়ে দিবে। আজকে যেহেতু সবাই বরাত, সবাই হয়তো নামাজ কালাম করবে, আজকে আমি তোমাদের প্রেশার দিব না। কালকের মধ্যে সবাই পাঠিয়ে দিবে, কালকে সবার স্কুল বন্ধ আই থিঙ্ক। সো কালকে খুব কুইকলি সকাল 10টার মধ্যে সবাই পাঠিয়ে দিবে, ঠিক আছে? আমি চেক করে তোমাদের ফিডব্যাক দিয়ে দেবো গ্রুপে। ওকে, ভালো থাকো সবাই তাহলে। আর যাদের লেখা হয়েছে
এখনো পাঠাওনি, পাঠিয়ে দাও। ফারজিন, বাকি যারা আছো সবাই পাঠিয়ে দাও। ফারজিন একটা পাঠিয়েছে খুব সম্ভবত, মাত্রই পেয়েছি আমি, চেক করে দিচ্ছি আমি, ঠিক আছে? ওকে, ভালো থাকো সবাই, তাহলে তোমাদের সাথে পরবর্তী সপ্তাহে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকো, আজকে সবাই বাসার জন্য দোয়া দরুদ করো, এবং তোমাদের সবার পরিবার এবং তোমাদেরকে আল্লাহ এবং সৃষ্টিকর্তা ভালো রাখো। তোমাদের সামনে রমজান আসছে, বাকি বছরগুলো ভালো কাটুক, ঠিক আছে? ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম স্যার, বাই বাই স্যার।